বছরের প্রথম দিন যারা প্রার্থনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা দিন শুরু করেন তেমন মানুষও রয়েছেন, আবার বছরের প্রথম দিন এমন মানুষও রয়েছেন বছরের প্রথম দিনটা চুটিয়ে এনজয় করে নিতে চান। আর কিছু মানুষ রয়েছেন যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, তারা চান বছরের প্রথম দিনটাতে একটা রেজলিউশন তৈরি করে নিতে, একটা প্ল্যান তৈরি করে নিতে বছর ভর কিভাবে তারা রাজনীতি করবেন। তৃণমূল কংগ্রেস প্রতি বছর বছরের এই প্রথম দিন, তাদের এই প্রতিষ্ঠা দিবসের দিন, তারা একটা গাইডলাইন তৈরি করে, রোডম্যাপ তৈরি করে কর্মী সমর্থকদের জন্য, যে কিভাবে আগামী এক বছর কোন কোন কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়া যাবে। তো আজ জানুয়ারির 1 তারিখ, আজও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আজ কি কি প্ল্যান হলো, রোডম্যাপ কি ঠিক করা হলো, টার্গেট 2026 বিধানসভা ভোটের আগে কিভাবে এগোতে হবে, আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে প্রান্তিক পারে কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু কর্মসূচি কি, কিভাবে 2026 টার্গেট রেখে এগোবে? আবির রয়েছেন সরাসরি আমার সঙ্গে। আবির, কি রোডম্যাপ দেওয়া হলো? দেখো, 25-এর শুরু থেকে যে 26-এর বিধানসভা নির্বাচনে লড়ার যে প্রস্তুতি, তা পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন ইস্যুতে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বিভিন্ন ইস্যুকে ঘিরে গোটা দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষিতে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা হচ্ছে, তাতেই একটি বছর পরে বিধানসভা নির্বাচন, এটি সময় ভাবার বা মানে বেছে নেওয়ার মতো কোনো জায়গা তৈরি করে রাখতে চাইছে না হচ্ছে শাসক দল। এবং সেই কারণেই তারা চাইছে যে এখন থেকে পুরোদস্তুর যে বিধানসভা নির্বাচনের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জায়গা তারা তৈরি করতে। তো এই 2026-এর নির্বাচনে লড়াই করার আগে প্রথমত হচ্ছে এক, দলীয় শৃঙ্খলাতে জোর। 2, দলের যারা কর্মীরা রয়েছেন তারাই হচ্ছে দলের সাংগঠনিক যে ভিত্তি, তাকে যথাযথভাবে মর্যাদা দেওয়ার মতো বিষয়। এবং তৃতীয়ত হচ্ছে দলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে যে বিভিন্ন যে অভিন্ন কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিগুলো গ্রহণ করার ক্ষেত্রে যাতে প্রত্যেক নেতা সমানভাবে তাদের দায়িত্ব পালন করেন। কেউ যদি মনে করেন আমি সাংসদ, দিল্লিতে থাকবো, রাজ্যের বিষয় নিয়ে মাথা ঘামাবো না, কেউ যদি মনে করেন যে আমি শহরের বিধায়ক বলে গ্রামীণ বিষয় নিয়ে আমরা নজর করব না, এই বিষয় চলবে না। দলের তরফ থেকে যে কর্মসূচি তৈরি করে দেওয়া হচ্ছে, সেই কর্মসূচি পালন করার ক্ষেত্রে প্রত্যেককে সমানভাবে দায়িত্ব নিতে হবে। ফলে অবশ্যই 2026-এর নির্বাচনে লড়াই করার প্রস্তুতিতে দাঁড়িয়ে এই লক্ষ্যগুলোকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এগোনোর চেষ্টা করছে। অতএব তুমি যদি অতীতে দেখো যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 2020-র 1 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছিল। এবং 2019-এর লোকসভা নির্বাচনে যেহেতু তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছিল, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে অনেকেই বলতে শুরু করেছিলেন যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল কি হবে। এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে যে একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তারা বলতে শুরু করেছিলেন তাদের নাকি দমবন্ধকর পরিবেশ রাখছে হচ্ছে দলের মধ্যে। আসলে সেই জায়গা থেকে বেরিয়ে এসেও 2021-এ তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো হয়। আর সেই বিষয়গুলোকে মাথায় রেখে এখন থেকে 2026-এর জন্য পুরোদস্তুর ময়দানে হচ্ছে শাসক দল, এবং তারই প্রস্তুতি শুরু করে দিল হচ্ছে তারা। আমি দুটো বিষয় একটু এখানে আমি তুলে ধরতে চাইবো। প্রথমত, একটা দল দীর্ঘদিন ধরে তারা যখন একটা সরকার চালাচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই সেই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠবে। 2026 ভোট, তার আগে 1 বছর সময় এই দলের অন্দরের যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব যাতে প্রকাশ্যে না আসে, সেটা একেবারে টার্গেট করে নিতে হবে যে প্রকাশ্যে যাতে না আসে। অন্তর্দ্বন্দ্ব কোনো মতেই বরদাস্ত করা হবে না, 1। 2 নম্বর হচ্ছে, দলের বাইরে যদি প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরা হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে তৃণমূলের এই রাজ্যে প্রধান প্রতিপক্ষ বিজেপি। তো বিজেপির বিরুদ্ধে কিভাবে যাওয়া হবে বা কি কি কর্মসূচি তাদের বিরুদ্ধে বলার জন্য, প্রচারের জন্য, সেসবের কোনো গাইডলাইন তৈরি হয়েছে? আর অন্তর্দ্বন্দ্ব মেটানোর জন্য কোনো গাইডলাইন দেওয়া হয়েছে কি আজ? তুমি যদি আজকে দেখো, সেটা হচ্ছে যে বঞ্চনা যে ইস্যু, সেই ইস্যুর কথা বারবার ধরে ঘুরে ফিরে এসছে তৃণমূল নেতৃত্বর, শীর্ষ নেতৃত্বের কথাতেও। অতীতে পঞ্চায়েত নির্বাচন, পরবর্তী সময় লোকসভা নির্বাচন, বিভিন্ন উপনির্বাচন, স্থানীয় স্তরের যে নির্বাচন, তার প্রত্যেকটা জায়গাতেই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে। এবং সেই বিষয় নিয়ে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তারা যে গ্রহণযোগ্যতা দেখাতে পেরেছিল, তার প্রভাব ভোট বক্সে বা ইভিএমে পড়েছিল। তো সেটিকেই তারা ধরে রাখতে চায়, এবং তারা মনে করছেন যে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই যে আবাসের টাকা রাজ্য দিচ্ছে, 100 দিনের কাজের টাকা রাজ্য দিচ্ছে, বা বিভিন্ন গত 15 বছর ধরে প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে যে জনমুখী প্রকল্পগুলোকে নিয়ে আসা হয়েছে, তার একটা বিরাট প্রভাব বা বিস্তার বিভিন্ন জায়গাগুলোতে তৈরি হয়েছে, সেগুলোকে তারা আঁকড়া ধরতে চায়। ফলে অবশ্যই বঞ্চনা ইস্যুতে যে তারা সুর চড়াবেন
এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই ইস্যুকে সামনে রেখে যে তারা এগোবেন সেটা কার্যত আজকে পরিষ্কারও করে দিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট তার মধ্যে দিয়ে। ফলে অবশ্যই তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে লড়ার ক্ষেত্রেও যে জনভিত্তিমূলক প্রকল্প বা কর্মসূচিগুলোকে গ্রহণ করছে তার সঙ্গে অবশ্যই এই কেন্দ্রীয় বঞ্চনার মতো যে ইস্যু সেই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানো বা ঝাঁঝ বাড়ানোর যে কৌশল তাও গ্রহণ করতে চলেছে। ধন্যবাদ আবির। তো তৃণমূল নেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের প্রসঙ্গে আবির বলছিল, তো একবার সেই পোস্ট দেখিয়ে রাখি। रोशनी चांद से होती है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल कांग्रेस से होती है और किसी से नहीं। মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন দিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, তৃণমূল কর্মী সমর্থকদের এবং এক্সটেন্ডেড ফ্যামিলিকে। আর পলিটিক্স ইজ নট অ্যাবাউট পাওয়ার বাট অ্যাবাউট সার্ভিস, এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তারই মাঝে যখন বারবার এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না, অন্তর্দ্বন্দ্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আজকের দিনে দাঁড়িয়ে যখন এই কথা বলা হচ্ছে তখন এই আজকের দিনে এই ভাঙড়ে একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আরাবুল গোষ্ঠী আর শওকত মোল্লা গোষ্ঠী। দেখুন একবার ছবিটা। অভিযোগ উঠছে আরাবুল ইসলামের অনুগামীরা, তাদেরকে বেধড়ক মারধর করেছেন শওকত মোল্লার অনুগামীরা এবং পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায় আরাবুল ইসলাম দলের পতাকা তুলে কোনো মতে সেখান থেকে বেরিয়ে গেলেন। শুনুন, এখন বলার কিছু নেই, এখন বোগা প্রতিষ্ঠা দিবস হোক, যে যা পারে করুন। দলের প্রতিষ্ঠা দিবস, কিন্তু সেই প্রতিষ্ঠা দিবসে অস্বস্তিকর কোনো ছবি কি? ছবি নয় কি এ ছবি ভাঙড়ের? কিন্তু অশান্তি শুরু হলো কিভাবে? ভাঙড় থেকে আমার সঙ্গে কল্যাণ রয়েছেন। কল্যাণ, গাড়ি ভাঙচুর হয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। আরাবুল ইসলাম তড়িঘড়ি সেখান থেকে সরে গেলেন। সমস্যাটা কি নিয়ে হয়েছে? একেবারেই অতটা জানিয়ে রাখি, ভাঙড়ের রাজনীতিতে কার্যত আরাবুল ইসলাম বর্তমানে কোণঠাসা। ফলে আরাবুল ইসলাম কোন রকম কোন দলীয় কার্যালয় বা দলীয় কাজে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে বলে একাধিকবার কিন্তু অভিযোগ এসেছে। আরাবুল ইসলামের একাধিক অনুগামী মার খেয়েছে, একাধিক অনুগামীদের গাড়ি ভাঙচুর হয়েছে এর আগে। আজকে আরাবুল ইসলাম যখন ওয়ারি এলাকায় যায় সেই সময়ই শওকত মোল্লার যে সমস্ত অনুগামীরা ছিল এলাকায়, তারা কার্যত আরাবুল ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়, তারই পাশাপাশি আরো একটি আরাবুল অনুগামী আরো একজনের গাড়ি ভাঙচুর হয়েছে, বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের সামনেই কার্যত এই ঘটনা ঘটে বলে আরাবুল ইসলাম দাবি করছেন যে পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ যে সমস্ত শওকত মোল্লা অনুগামীরা যারা হামলা চালাতে এসেছিল, পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল। পরে যখন আরাবুল ইসলাম কি বলছেন? ভেঙেছে ওরা। তবে একটা কথা বলি, গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না।